এমন কোনো আবদার করবেন না যার জন্য আমাদের মাঝে কোনো মতপার্থক্য তৈরি হয়। হাত ছাড়ুন আমার। আপনার খুব ইচ্ছে ছিল না রূপকথার কাব্যের বিহঙ্গিনীকে জানার? যান, ভেতরে যান। চেয়ারম্যান সাহেবের অনেকটা জানতে পারবেন তার কাছ থেকে, কারণ তিনি এই বিহঙ্গিনীকেই ভালোভাবেই জানেন। মেহবিনের কথায় মুখর হাত না ছেড়ে আরও শক্ত করে ধরল। আমি তো রূপকথার কাব্যের বিহঙ্গিনী সম্পর্কে আমার বিহঙ্গিনী থেকেই শুনব। আজ রাতটা না হয় বিহঙ্গিনী তার কাব্যের নামে লিখে দেখ। আজকেই কেন? যাতে আজ আমার ভালোবাসার মধ্য দিয়ে বিহঙ্গিনীর সব দুঃখ ঘুচে যায়। মেহবিন মুচকি হেসে বলল, আজ আপনি ভার্সেস নেত্রী যে জিতবে আমি তার সাথেই থাকবো। মানে নেত্রী তো আমার সাথেই থাকে এবং আমি ছাড়া সে এক পাও ফেলে না। ওর বাবার কথা জানার পর একদম চুপ হয়ে গেছে সে। আর আমাদের পুরনো নেত্রীকে আমার ফেরত চাই। এই জন্য আজ আপনি নেত্রীর পুরনো ভার্সন ফেরাতে সাহায্য করবেন। যদি করতে পারেন তাহলে কালকের পুরো দিন ও রাত আপনার নামে লিখে দেব, প্রমিস। তাহলে তো করতেই হবে, হাজার হোক বউ আমার বলেছে। ব্যাপারটা যতটা সহজ ভাবছেন ততটাও নয়। চেষ্টা করা যেতে পারে। ওকে, আমি গেলাম। নেত্রীকে বলেছি 30 মিনিটের মধ্যে আসছি। আমিও যাব। আমি নেব না। তুমি নেত্রীর টোনে কথা কেন বলছো? আমার ইচ্ছে। সরুন তো, এখন সরুন, বাড়ি যেতে হবে। আমি যাব। আমি নেব না। বলেই মেহবিন হাঁটা ধরল। মুখরও পাশে পাশে চলতে লাগলো আর বলল, আমার বউয়ের বাড়ি আমি যাব, তাতে কার পাপের কি? মেহবিন না চাইতেই হেসে উঠল। মুখর জানে আজ তার বিহঙ্গিনী ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, যদিও প্রকাশ করছে না, কিন্তু মুখর বুঝতে পারছে। তাই সে আজ তার বিহঙ্গিনীকে একা ছাড়বে না। শেখ শাহনওয়াজ মেহবিনকে সুস্থ স্বাভাবিক রাখতে আলম আহমেদের বাড়িতে ওঠান এবং পুলিশ দিয়ে তিনি ভয় দেখান, যার কারণে আলম আহমেদ বাধ্য হয়েই তাকে রাখেন। কুসুমকেও ধরে, কিন্তু ওর শুধু নিশাচরের নাম বলেই মারা যায়। এতে শেখ শাহনওয়াজ দিশেহারা হয়ে পড়ে। মেয়েকে ভালো রাখার জন্য শেখ শাহনওয়াজও মেয়েকে নজরে রাখে তার কোনো অসুবিধা হয় কি না। 2 বছর পার হওয়ার পর শেখ শাহনওয়াজ মেহবিনের সাথে দেখা করে এবং ওকে অন্য কোথাও নিয়ে যেতে চায়, কিন্তু মেহবিন রাজি হয় না। মেহবিন দেখেই মুখ ঘুরিয়ে নেয়। উনি ওকে বোঝাতে থাকে সব কিছু, কিন্তু মেহবিন ওনাকে সুযোগই দেয় না। এভাবে মেহবিন বড় হতে থাকে। যখন ওর 13 বছর বয়স, তখন একজন ছেলে মেহবিনের কাছে মেহবিনের সাথে অসভ্যতামি করে। তখন শেখ শাহনওয়াজ ওকে বাঁচায় আর বলে এসবের জন্য হলেও নাকি তার শেখ শাহনওয়াজের দরকার পড়বে, কারণ মেহবিন একটা মেয়ে, ও একা কিছুই করতে পারবে না। এতে মেহবিনের মনে রাগের সঞ্চার করে। যখন ওর সবাইকে দরকার ছিল তখন কেউ ওর সাথে ছিল না, এখনও ওর কাউকে দরকার নেই। পরে একদিন আরেকটা ছেলে মেহবিনের সাথে অসভ্যতামি করে। শেখ শাহনওয়াজ এগিয়ে আসবে তা দেখে মেহবিন নিজেই ছেলেটার হাত ভেঙে ফেলে। এভাবে মেহবিন ওর বাবার সাহায্য যাতে না নিতে হয়, একা একা সব শিখেছিল। মূলত একা একা নয়, শেখ শাহনওয়াজ ওকে বাস্তবতার মাধ্যমে শেখাচ্ছিলেন। উনি মেহেরুন্নেসার মৃত্যুর পর এই কারণেই ডাক্তারি ছেড়ে দেন, যাতে মেহবিনের ওপরে নজর রাখতে পারে, তবুও কিছু তো করতে পারে। শেখ সাহেন্সা জিজ্ঞেস করে কিসের জন্য ছাড়লো, তখন তিনি বলেন রাজনীতি করবে তাই ছেড়ে দিয়েছে। তার পরের বার তিনি চেয়ারম্যান পদে দাঁড়ান আর হয়েও যান। আরবাজ ঢাকায় পড়াশোনা করত। এতদিন ওর বাবাকে দেখে মেহবিনের কলেজের বাইরে দাঁড়িয়েছিল। তখন মেহবিন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। আরবাজ এগিয়ে যায় আর তার বাবাকে একটা মেয়েকে দেখিয়ে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়। যদিও মেয়েটাকে ওর চেনা চেনা লাগে, কিন্তু চিনে উঠতে পারে না। এভাবে বেশ কয়েকবার ও ওর বাবার ওপর নজর রাখে। 2 মাসে 4 বার দেখার পর সরাসরি বাবার সাথে কথা বলে। তখন তিনি জানান এইটাই মেহবিন, তিনি খুঁজে পেয়েছে কয়েকদিন ধরে। আরবাজকে পুরো সত্যি জানায় না। আরবাজ বলে বাড়ি কেন যাচ্ছে না, তখন বলে মেহবিনই বাড়ি ফিরতে চায় না। পরে একদিন আরবাজ চকলেট নিয়ে মেহবিনের সাথে দেখা করে। মেহবিন ভাইকে দেখে খুশি হয়, কিন্তু এটা বুঝতে দেয় না। তবু আরবাজ জেদ ধরে কয়েকদিনে ওর কলেজে যায়। সবাই ভাবে হয়তো ওর বয়ফ্রেন্ড, তাই বাধ্য হয়ে মেহবিন আরবাজের সাথে খেলাখুলি করা বন্ধ করে, খোলাখুলি কথা বলে। আর এটাও বলে ও যেন না আসে, আরও বাড়ি ফিরবে না। এরপর থেকে আরবাজের সাথে যোগাযোগ হয়। আরবাজ ফোনের মাধ্যমে ওর সাথে যোগাযোগ রাখে, আবার মাঝে মাঝে দেখাও করে।
মেহবিনকে যখন আলম আহমেদ বের করে দেন তখন শেখ শাহনওয়াজ আর আরবাজ অনেকবার চেষ্টা করেছে ওকে টাকা দিতে বা বাড়ি নিয়ে যেতে, কিন্তু মেহবিন নারাজ। সে কিছুতেই তাদের কোনো কিছুতেই হাত লাগাবে না। সে হলে উঠে টিউশনি করিয়ে আর পার্ট টাইম জব করে পড়াশোনা করতে থাকে। এভাবে প্রায় 1 বছর কেটে যায়। তখন শেখ শাহনওয়াজ বাধ্য হয়ে মেহর চৌধুরীকে মেহবিনের ব্যাপারে জানান। মেহর চৌধুরী ভাগ্নির খোঁজ পেতেই ছুটে যায় সেখানে। মেহবিনের সাথে কথাও বলে, কিন্তু মেহবিন প্রথমেই তার কথাই বলে না। পরে মেহরুন্নেসাকে দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে। মেহেরের কাছে নিয়ে অনেক আশা ইচ্ছে। তার আর ভাগের সব সম্পত্তি 3 ভাগের 1 ভাগ মেহবিনের নামেই উইল করে দেয়। তবুও সে বলে তাদের সাথেই থাকবেই না। মেহর চৌধুরী বলে না থাকুক, ও যেন টিউশনি না করে আর জবটা ছেড়ে দেয়। মেহবিন তাতেও প্রথমে রাজি হয় না। তবে যখন মুখর আর ওর বিচ্ছেদ হয় তখন সে তার ভাগ্যের টাকা ওখান থেকে বিদেশে চলে যায় পড়াশোনা করতে। তার সাথে ছোটোখাটো একটা বিজনেসও করে। দেশে ফিরতেই শেখ শাহনওয়াজে ওর সাথে দেখা। এবার মেহবিন সব ঠান্ডা মাথায় শোনে এবং তার মায়ের মৃত্যুর পেছনে যারা দায়ী তাদের শাস্তির কথা বলে। এরপর থেকেই 2 বাবা মেয়ে হয়ে যায় একে অপরের পার্টনার। যদিও উনি গ্রামে যেতে মানা করেছিলেন, কিন্তু মেহবিন নিজেই যায়। তাই দেখে শেখ শাহনওয়াজ প্রথমে অবাক হয়েছিলেন। মেহেরের টিনের ঘর খুব পছন্দের ছিল, তাই তিনি মেহেরের জন্য নতুন ঘর দিয়েছিল। কিন্তু মেহের যে ঘরে থাকতে পারেনি তার আগেই মারা যায়। তিনি ওই বাড়িটাতে আলাদা করে যত্ন করতেন। তিনি জানতেন মেহবিন ওর বাড়ির থাকবে না, তাই ওই বাড়িটাই কথা বলেন। মেহবিনের রাগের কারণ সে কি আর কাছে নিয়ে তাকে আগলে রাখতে পারতো না। তাকে আগলে রাখতে নিজের মতো করে দূর থেকেই কেন ওকে আগলাতো? ওকে যে অবস্থায় ছেড়ে দিয়েছিল তখন সব থেকে বেশি মেহবিনের ওনার দরকার ছিল। আর সেই রাগ থেকেই মেহবিন মুখ ঘুরিয়ে থাকে। এমনকি ও বাড়িতে খাবার অবধি খায় না, কারণ রান্নাটা আরিফা জামান আর বাজারটা শেখ শাহনওয়াজ করে। তাছাড়া শেখ পরিবারের জন্য ওর মাকে হারিয়েছে। মেহবিন তাতে শর্ত দিয়েছিল শুধু ওর মায়ের মৃত্যুর পেছনে যারা আছে তাদের শাস্তি দেওয়ার জন্যই তার সাথে মিলিত হয়েছে, অন্য কোনো কারণ নেই। যেদিন সব শেষ হবে সেদিন ওদের পার্টনারশিপও শেষ হয়ে যাবে। আর আজ হলোই তাই। মেহবিন সব ভুলে গেলেও তার মায়ের কথা আর তার বাবার না এগিয়ে আসা ভুলেনি। তাই আজও তাদের মধ্যে শেখ শাহনওয়াজের মুখে সব শুনে সারিয়ার পরিবারের সবাই অবাক। সকলে আসিয়া খাতুনের দিকে তাকালেন, কারণ মেহবিনের পরিবার নেই বলে তিনি আর তার মুখরের ওপর শর্তারোপ করেছিলেন। তার বেশ ধরেই মুখর আর মেহবিনের এই বিচ্ছেদ। শেখ শাহনওয়াজ আর মেহর চৌধুরী নিজেদের মধ্যে কিছুক্ষণ মিটিয়ে নিলেন সব কিছু। আসিয়া খাতুন স্তব্ধ হয়ে বসে রইলেন। তখন মুখর ফোন করে বলল সে মেহবিনের সাথে আছে। তারা যেন বাড়ি চলে যায়। সারিয়ার পরিবার চলে গেল। তখন মিশর আরবাজকে মারতে লাগলো। তা দেখে আরবাজ বলল, আরে মিশু, মারছিস কেন? কান কাটা জিন বাস পাখি, তুই আগের ফুলের সম্পর্কে জানতি, কিন্তু আমার বলিসনি। আমি তো ফুলকে চিনতাম মুখরের বউ হিসেবে, আর তুই আমাকে কিছুই বলিসনি। আরে কি করব বল, পুলি তো আমার উপর 1000 ধারা জারি করেছিল। আমি ওর সম্পর্কে তোকে বা বাড়ির কাউকে বললে ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেবে। আরও কোথায় চলে যাবে কেউ জানবে না। তোরা সবাই পচা। তা ঠিক হওয়ার পর তোকে বলবো। সে ডক্টর মেহবিন মুকসান তোর বোন। প্রথমে আমি বুঝলাম মায়ের চোখের মতো চোখ। যখন পাগল ছিলাম ও আমায় বলেছিল, আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করেছিলাম। ও ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি। পরে মায়ের আমার আর ওর কথা কিছু বলছিল আর আমাকে ভালো হতে বলছিল। তারপর ফুলের অ্যাক্সিডেন্ট হলো, তখন তো সব ফিরিয়ে পেলাম। ফুল সুস্থ হয়ে ফিরে এলো। ও সন্দেহ হলো আমি ঠিক হয়ে গেছি। আমাকে চেপে ধরতে সেদিন ফুলকে সব বললাম, আর ও বলে দিল ও আমার বোন। আর ও বলল অনুভবের ব্যাপারে ওকে সব নিষিদ্ধায় বলতে। আচ্ছা, আমি তোকে ফুলের কথা বলিনি, আর তুই আমাকে তোর ঠিক হওয়ার কথা বলিসনি।
সদ্বোধ। মোটেও দুটো এক নয়। বলেই মিশু মেহরর চৌধুরীর কাছে গিয়ে বলল, এই যে মামা, শোনো, আমি তোমার বিধবা ছেলে হিমিকের বিয়ে করতে চাই। এখন তুমি বলো রাজি কিনা। এই মিশু একটু রয়েছে, আর এটা কি হলো? আদর রাজি আমাকে মা করতে। এখন মিহির আর মিহিরের বাপ রাজি থাকলেই হলো। মেহরর চৌধুরী বলল, মিশু, এটা কি ধরনের কথা? এইভাবে হুট করে বিয়ে মানে এসব কি করে? শাহনওয়াজ, তুমি কিছু বলো। শেখ শাহনওয়াজ বললেন। ঠিক তো মিশু, এটা কি ধরনের কথা হলো? মিশু এবার শান্ত চোখে মিহিরের দিকে তাকিয়ে বলল, বাবা ও মিহির নয়, আমার অনুভব। এ কথা শুনে মনে হলো একটা বজ্রপাত হলো। শেখ শাহনওয়াজ আর আরবাজ বলল। কি বলছো এসব? তখন মিশু মিহিরের সামনে গিয়ে বলল, আজ ও কি সবাইকে সত্যি বলবে না অনু? এবার যদি তুমি স্বীকার না করো তাহলে বলে দিচ্ছি, সারা জীবনের জন্য তুমি তোমার মিশুমণিকে হারাবে। আর এমনভাবে হারাবে তুমি চাইলেও মিশুমণিকে ছুতে পারবে না। মিহির মেহরর চৌধুরীর দিকে তাকালো। মেহরর চৌধুরী বুঝতে পারলেন বিষয়টা। তিনি বললেন, তোমার স্মৃতি ফিরে এসেছে, এটা বলোনি কেন আমাদের? তখন শেখ শাহনওয়াজ বললেন। এখানে কি হচ্ছে কেউ বলবে প্লিজ? মেহরর চৌধুরী বললেন, 4 বছর আগে আমার ছেলে মিহির মারা গিয়েছে। ও নিজেও রাজনীতি করত। আমার ডান হাত ছিল মিহির। ও মাফিয়া টাইপের ছিল কিছুটা। ওকে সবাই ভয় পেত। মিহিরের একটা কাজ থেকে ফেরার রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করে গাড়ি দেখে পাই। আর সেটা কে আমরা জানি না। ছেলেটা জ্ঞান ছিল না। ও অস্ফুট সুরে বলছিল মিশুকে ছেড়ে দিতে। আমার তো মিশুকেও চিনতাম না। এই মিশুই যে সেই মিশু হবে আমরা বুঝতে পারিনি। এটা মিহিরে বুঝাতে পারবে যে কেউ ইচ্ছে করে এটা ঘটিয়েছে। তবে ছেলেটার মুখটা থেপলে যায়। ও তাড়াতাড়ি করে তাকে হসপিটালে ভর্তি করে। তখন ওর একটা এমার্জেন্সি কল আসে। ও পার্টি অফিস দিয়ে যাচ্ছিল। তখন ভোটের সময় ছিল। বিরোধী দলের নেতা আমাকে দুর্বল করার জন্য মিহিরের উপর অ্যাটাক করে। ও কোনো রকমে ওখান থেকে পালিয়ে যায়। সবাই ওর পিছু ধরে। ও দৌড়াতে আমাকে ফোন দেয়। আমি ফোনে কথা বলবো তার আগেই ও বলল, বাবা, আমার কথা শোনো। তোমার বিরোধী দলের নেতা আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছে। আমি বোধহয় বাঁচব না। তবে হ্যাঁ, তোমরা মিহিরকে মরতে দিও না। মিহিরকে মরতে দিলে ওরা তোমায় আঘাত করার সুযোগ পেয়ে বসবে। মিহিরকে একদল ভীষণ ভয় পায় বাবা। মিহির যেই হোক না কেন, ওর বেঁচে থাকাটাই এই সবার জন্য জরুরি। এসব কি বলছিস মিহির? এখনই হাসপাতালে যাও। ওখানে একটা ছেলে আছে। আমি কিছুক্ষণ আগে ওকে ভর্তি করেছি। ওর মুখটা বাজেভাবে থেতলে গেছে, তবে ডাক্তার বলেছে ও বাঁচবে। ওকে বাঁচাও আর মিহিরকেও গড়ে তোলো। বাবা, আদরকে পিতৃহারা হতে দিও না। এমনিতেই ছেলেটার মা নেই। যদি বাবাও না থাকে তাহলে ও ইতিম হয়ে যাবে। আমি জানি তোমরা ওকে কখনো ফেলে দেবে না, তবে আমি চাই ওর বাবা হয়ে কেউ থাকুক। প্লিজ বাবা, মিহিরকে মরতে দিও না। তারপরে আমার ছেলেটা আর্তনাদ করে ওঠে আর আমি চুপচাপ আমার ছেলের আর্তনাদ শুনতে থাকি। ছেলেটার বুকে ওর ছুরি বসিয়েছিল আর পা দিয়ে পিষে ধরেছিল গাড়িটা। নিজেকে একটা অসহায় মনে হচ্ছিল। তাকে কেউ বোঝাতে পারবে না। তারপর আমরা তাড়াতাড়ি করে হসপিটালে যাই আর অনুভবকে মিহির হিসাবে তৈরি করি। সেই মিহিরের স্মৃতি ছিল না, যা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তবুও আমার কানে তো শুধু মিহিরের কথাগুলোই বাজছিল। কতটা অসহায় ছিল আমার ছেলেটা।
সব শুনে শেখ শাহনওয়াজ মেহেরুর চৌধুরীকে জড়িয়ে ধরলেন। মিহির যে মারা গেছে এটা চৌধুরী পরিবার জানে, তাই তেমন রিয়াক্ট করলো না। কিন্তু ছেলের কথা ভেবে মিসেস মেহেরুরের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। তা দেখে মিহির সামনে অনুভব তার হাত ধরে বলল, একদম কাঁদবে না মা, আমি তো তোমার ছেলে, বলো। ছোটবেলা থেকে মা বাবাকে পাইনি, অনুভব থেকে মিহির হওয়ার পর সেটা পেয়েছি। আর আমি কোনো কিছুর মূল্যে আমি তাদের হারাতে চাই না। আমার মন্ত্রীর ছেলে, নাম যশ, টাকা পয়সা কিচ্ছু চাই না। আমার শুধু একটা পরিবার চাই, আমার মা বাবাকে চাই। মেহেরুর চৌধুরী মিহিরকে জড়িয়ে ধরলো আর বলল, আমাদেরও শুধু আমাদের ছেলেকেই চাই, আর কাউকে চাই না। তুমি নিঃসন্দেহভাবে একজন আদর্শ ছেলে মিহির। এতদিন ধরে আছো আমাদের সাথে, কখনো মিহিরের অভাব বুঝতে দাওনি। ও যেভাবে আমাদের খেয়াল রাখতো, তুমিও তার থেকে কম নয়, বরং বেশি করো। তখন মাইশা কাশি দিয়ে বলল, মেলোড্রামা পরে করো, মিহির ভাইয়া কোথায় যাচ্ছে না, আমি তো অন্তত যেতে দিচ্ছি না। মন্ত্রী আর মন্ত্রীর বউয়ের কথা জানি না। মিহির মাইশার কান মলে বলল, তবে রে, তোকে বাবা মা কিছু বলে না দেখে পেকে গিয়েছিস? আহ ভাইয়া ছাড়ো, এখন বলো তোমার স্মৃতি এলো কবে? আমি তো নিয়মিত ওষুধ খাচ্ছিলাম, 6 মাস আগে হুট করে ছোট একটা অ্যাক্সিডেন্ট হলো। আমি মাথায় আঘাত পেলাম, তখন মনে পড়েছে। তখন শেখ শাহনওয়াজ বললেন, কিন্তু আমরা তো অনুভবের বউ পেয়ে গিয়েছিলাম সেটা। তখন অনুভব বলল, শেখ আজমাত আর আরিফ জামান আমাকে পায়নি দেখে মনে করে হয়তো কেউ আমাকে নিয়ে গিয়েছে। তাই একটা বডি রেখে দেয় যাতে আপনারা বিশ্বাস করে নেন আমি এই পৃথিবীতে নেই। তবে এটা নিয়ে তারা ভয়ে থাকতেন যে অনুভব না আবার কখনো ফিরে আসে। তোমাকে এসব বলল কে? আপনার মেয়ে মেহবিন মুস্কান বলেছে ও সব জানে আমার ব্যাপারে। মিশুর প্রতি তাকিয়ে থাকা ওর প্রতি কেয়ারিং দেখে আর মিশুর চোখের ভাষা দেখে ওর সন্দেহ হয়। এরপর আমাকে চেপে ধরে আমিও বলে দিই সব। ওর তীক্ষ্ণ দৃষ্টির জন্যই ওকে কেউ হারাতে পারে না। তখন আরবাজ বলল, আচ্ছা, তবে মিশু জানলো কিভাবে এটা অনুভব ফুল বলছে? তখন মিশু বলল, না, ভুল বলিনি, চোখ দেখেই সন্দেহ হয়েছিল। কয়েকদিন আগে মামা বাড়ি গেলাম, তখন উনি আমার বিহয়ে আমার হাত ধরে কাঁদছিল। আমি ওনার জন্য পাগল হয়ে, সেই জন্য আমার তো বেশি ঘুম আসে না, ঘুম আসার ভান ধরে পড়ে থাকি যাতে ঘুম আসে। সেদিন ও তাই হয়েছিল। তখন আরবাজ বলল, বাপরে মিশু, তোর ঘুম তো দেখি সেই ডিঅ্যাক্টিভেট। তুই তোর ঘুমের মধ্যে সব জানতে পারিস। সব বাদ, এখন কও আমায় বিয়ে করে দিবা? এই বিধবা মিহিরের সাথে রেডিমেড বাচ্চা পাইয়া এইবার ওলাটাও আমার মেলা কিউট, আমার সাথে খুব ভালো, নামটাও আদর, দেখলে খালি আদর করতে মন চায়। মিশুর কথা শুনে সবাই হেসে ফেলল। মিশু নিজেও হাসলো। এ কয়েকদিন পাগলের অ্যাক্টিং করে এখন পাগলামও তার শরীরে মিশে গেছে। অতপর শেখ শাহনওয়াজ ভাবলেন 3 ছেলে মেয়ের বিয়ে একসাথেই দেবেন তিনি। 2 মেয়ের বিয়ে তো আগে থেকেই হওয়া, এখন নতুন করে আবার একটু তাই। এই যে নেত্রী, দেখো পুলিশ পাঁচে বলে আয়সা পড়ছে। তাজেল হুইল চেয়ার বসেছিল, মুখরের কথায় ওর দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। ওর এক হাতে তার পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ খোলা হয়েছে, গতকাল এখন নেই। নেত্রীর ভাব থেকে মুখর একটু দমলো। মেহবিন তাজেলের সামনে গিয়ে বলল, নেত্রী ঘুরতে যাবা আজ? তখন মুখর বলল, এই আমিও যাব। নেত্রী বললে আপনাকে নেব, না হলে নেব না। এই নেত্রী, তুমি নেবে আমায়? তাজেল এবারও মুখরের দিকে তাকিয়ে চুপ করে রইল, কিছু বলল না। তা দেখে মুখর বলল, নীরবতাই সম্মতির লক্ষণ, তাহলে আমি যাব। তবে ভাবছি আমি আর ডাক্তার যাব, নেত্রীকে নেব না। বলেই মুখর ভয়ে ভয়ে তাজেলের দিকে তাকালো। তাজেল রাগে ফুঁসছে, তা দেখে মুখর দাঁত কেলিয়ে বলল, সত্যিই নেত্রীকে রেখে যাব? তখন তাজেল চিবিয়ে চিবিয়ে বলল,